আয়রন ডোম ভেদ করে তেল আবিব ও হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, দুজন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনে আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ নিহত 34। লেবাননেও বর্বর হামলা। হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আগের অবস্থায় ফিরবে না হরমুজ, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হয়েছেন দুজন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন। আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ নিহত হয়েছেন 34 জন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে কড়া হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাতভর শহরের 10টির বেশি স্থানে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের মধ্যাঞ্চল ও রাজধানী তেল আবিবেও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। হামলায় পেতাহ তিফকা, গুশদান ও বনিব্রাক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তেহরানের পাল্টা আঘাতের মধ্যেও ইরানে আগ্রাসন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের কয়েকটি স্থানে বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মার্কিন ও নেতানিয়াহু বাহিনীর অভিযানে মসজিদ সহ 50টির বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি বর্বরতা। এতে কয়েকজন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে চালানো অভিযানেও মার্কিন সেনারা কার্যত পরাজিত হয়েছে বলেও দাবি আইআরজিসির। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর অদক্ষ ও কাপুরুষ জেনারেলরা উপলব্ধি করেছেন, কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাশ্চাত্যের একের পর এক হুমকি আর ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও অটল অবস্থানে তেহরান। সাঁজোয়া যান ধ্বংসের বিলবোর্ড আর পারস্য উপসাগরকে শত্রুর বদ্ধভূমি বানানোর ঘোষণা ইরান জুড়ে। সাধারণ নাগরিকদের কণ্ঠে আজ শুধুই আত্মমর্যাদা আর প্রতিরোধের গান। আধুনিক সমরাস্ত্র আর অদম্য সাহসে ইরান বুঝিয়ে দিচ্ছে, কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুর কাছে মাথা নত করার দেশ এটি নয়। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব আর রণকৌশলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় দুর্গ। তেহরানের প্রতিটি মোড়ে এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে প্রতিরোধের প্রতিচ্ছবি। বিলবোর্ডগুলোতে ধরা পড়ছে মার্কিন সামরিক শক্তির পরাজয়ের দৃশ্য। সোমবারের তথাকথিত ডেডলাইন নিয়ে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়, বরং নিজেদের আকাশ আর সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশটির সামরিক বাহিনী। সাধারণ মানুষ মনে করেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই। আর এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে তেহরান যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা আমাদের অবকাঠামো ধ্বংসের ভয় দেখাচ্ছে, কিন্তু
কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে আগলে রাখতে জানি। ইরান কোনো সাধারণ দেশ নয়, যে কেউ এসে তা দখল করে নেবে। আমাদের দেশপ্রেম আর আধুনিক প্রতিরোধের সামনে যে কোনো বিদেশি আগ্রাসন ধুলোয় মিশে যেতে বাধ্য। যুদ্ধের ডামাডোলে ইরান যে কেবল সামরিকভাবে শ্রেষ্ঠত্ব তা নয়, বরং স্নায়ুযুদ্ধেও তারা বিশ্বকে পথ দেখাচ্ছে। যদিও অনেকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন, কিন্তু দেশের স্বার্থে দাঁত ভাঙা জবাব দেওয়ার মানসিকতা তেহরানের ঘরে ঘরে। জ্বালানি ক্ষেত্র কিংবা বিদ্যুৎ কেন্দ্র যেখানে হাত দেওয়া হোক না কেন, ইরানের পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি শক্তিশালী। দেশটির সংবাদপত্রগুলোতে আজ কেবল একটি সুর, শত্রু যদি এক পা বাড়ায় তবে ইরান তাকে 10 পা পিছিয়ে দিতে সক্ষম। যে কোনো হামলার জবাব দেওয়ার অধিকার আমাদের আছে, তবে বিষয়টা এমন নয় যে সবকিছু হামলার মাধ্যমেই দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা কূটনৈতিক পথে এগিয়ে গিয়ে সমস্যার সমাধান করি। আমরা চাই না তারা আমাদের সব ধ্বংস করে দিক বা আমরাও তাদের ক্ষতি করি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হুমকির মুখে ইরান সাফ জানিয়ে দিয়েছে পারস্য উপসাগর তাদের নিজস্ব শিকার ভূমি। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি আর ড্রোন মিসাইল প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে তেহরান এক মুহূর্ত ভাববে না। পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব টেবিলে থাকলেও ইরান তার শক্তির জায়গা থেকে এক চুলও নড়ছে না। তেহরানের আকাশ এখন যুদ্ধের মেঘে ঢাকা থাকলেও মানুষের হৃদয়ে কেবল নিজেদের শ্রেষ্ঠত্ব আর স্বাধীনতার জয়গান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাবে ইতালিতে জ্বালানির পাশাপাশি দাম বেড়েছে খাদ্যপণ্যের। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউরোপে মন্দার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। এদিকে মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ এখন পর্যন্ত ইতিবাচক। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। ইতালিতেও বেড়েছে তেলের দাম। ইতালির কাঁচা বাজার এবং বিভিন্ন স্তরে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা 5 থেকে 15%। এতে নির্ধারিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। যুদ্ধ বন্ধ না হলে তাদের অবস্থা দিন দিন খারাপ হবে বলে জানান তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিবহন খরচ বেড়েছে, তাতে করে জিনিসপত্রের দামও বেড়েছে। এই প্রভাব ইটালি সহ বাংলাদেশেও পড়ছে। আগে যে জিনিসগুলো আমরা 100 ইউরোতে কিনতাম এখন এটা 120 ইউরোর মতো লাগতেছে। তো এই প্রভাবটা দেখা গেছে আমাদের ইনকাম সোর্স তো আরও এরকম বাড়তেছে না, তো এটার প্রভাবটা আমাদের ফ্যামিলি সবাই আমরা ভোগ করতেছি। যুদ্ধ না থামে তাহলে আমাদের বিশ্বের জন্য ক্ষতিকর এবং ব্যক্তিগতভাবে আমার দেশের জন্য ক্ষতিকর। আমরা যারা বিদেশ প্রবাসে আছে আমাদের জন্য ক্ষতিকর। ইতালিতে আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেড়েছে জীবনযাত্রার খরচ। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপে মন্দা দেখা দিতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ইতিবাচক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। যুদ্ধ মধ্যপ্রাচ্যে হলেও এশিয়া থেকে ইউরোপ সব জায়গায় প্রভাব স্পষ্ট। জ্বালানি সংকটের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিলের মতো ঘটনা ঘটেছে। অনেকেই দীর্ঘমেয়াদে বিমানের রুট কমানোর পরিকল্পনা করছেন। এদিকে থাইল্যান্ডের মতো কিছু দেশ ঝুঁকছে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের দিকে। নেপালে সরকারিভাবে কর্মদিবস কমিয়ে সপ্তাহে 5 দিন করার ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশের পরিবহন খাত। অনেক দেশই বেছে নিচ্ছে বিকল্প পদ্ধতি। থাইল্যান্ডে ডিজেলের দাম প্রায় 60% পর্যন্ত বেড়ে যাওয়ায় খরচ কমাতে বৈদ্যুতিক যান বা এনইভির দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। ব্যাংকক মোটর শোতে দেখা গেছে মোট প্রি অর্ডারের প্রায় 80%ই ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি। জ্বালানির উচ্চ মূল্য এখন বড় চাপ তৈরি করছে। এই অবস্থায় ইলেকট্রিক গাড়ি মানুষের চাহিদার সঙ্গে ভালোভাবে মানিয়ে যাচ্ছে। এতে পরিবহন খরচ অনেক কমে যায়। জ্বালানি সংকট মোকাবিলায় নেপাল সরকার সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সময় রোববার এক জরুরি ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের ধাক্কা সরাসরি পড়েছে দেশটিতে। এমনকি রান্নার গ্যাস অর্ধেক ভরে বিক্রি করা হচ্ছে, যাতে ক্রেতারা একসঙ্গে বেশি সিলিন্ডার কেনা থেকে বিরত থাকে। এছাড়াও বৃহস্পতিবার থেকে বিমানের জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করেছে কাঠমান্ডু।
এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বিমান খাতেও। ইউরোপের বড় এয়ারলাইন্সগুলো ফ্লাইট কমানোর পরিকল্পনা করছে। রায়ান এয়ার নতুন রুট কমানোর কথা ভাবছে, লুফথানসা প্রস্তুত করছে সংকট মোকাবিলা পরিকল্পনা, আর স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স প্রায় 1000 খানেক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সও ব্যয় কমাতে অফ পিক ফ্লাইট বাতিল করছে। এশিয়াতেও একই চিত্র। ভিয়েতনাম এয়ারলাইন্স এর মধ্যেই 7টি অভ্যন্তরীণ রুট বন্ধ করেছে এবং ভবিষ্যতে 10 থেকে 20% ফ্লাইট কমানোর পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডও মে মাস থেকে প্রায় 5% ফ্লাইট কমাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জেট ফুয়েল সংরক্ষণ জটিল হওয়ায় সংকট আরও তীব্র হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় আবারও দখলদার বাহিনীর হামলা, 4 ফিলিস্তিনি নিহত। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত না মানলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানালো হামাস। সীমান্তের কাঁটাতার কি আর রুখতে পারে আবেগের স্রোত? যুদ্ধের ক্ষত বিক্ষত ইরানের আর্তনাদ প্রতিধ্বনি তুলছে লাদাখের পাহাড়ি জনপদে। এক পিস ডিমের দাম যেখানে আকাশচুম্বী, সেখানে সাধারণ মানুষের ভালোবাসার নিলাম যেন ভালোবাসার এক অনন্য নজির। ভারতের লেহতে এখন শুধুই সংকটের সুর, যেখানে সামান্য সামগ্রীর নিলামে উঠছে হাজারো ডলার। লেহের কনকনে ঠান্ডাতেও আজ মানুষের হৃদয়ে দ্রোহ আর সহমর্মিতার উত্তাপ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় রক্ত ঝরছে সাধারণ ইরানিদের, তখন সুদূর লাদাখে চলছে এক মানবিক লড়াই। স্থানীয় বাসিন্দারা স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই উৎসর্গ করছেন ইরানের দুর্গতদের সহায়তায়। নিলামের আসরে একটি সাধারণ ডিমের দাম উঠেছে $270। অবিশ্বাস্য মনে হলেও আবেগের কাছে মুদ্রার মান এখানে তুচ্ছ। ডিম আর মুরগি হাতে নিয়ে গ্রামবাসীরা যখন নিলাম তুলছে, তখন সেটি কেবল বাণিজ্য নয়, বরং একাত্মতার এক বলিষ্ঠ বার্তা। যুদ্ধের এই কঠিন সময়ে সামান্য সামর্থ্য নিয়েই তারা দাঁড়িয়েছেন বিপর্যস্ত প্রতিবেশীর পাশে। এই একটি ডিমের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই যে মানুষ ত্যাগের জন্য কতটা প্রস্তুত। এই ডিমের দাম এখন $270 ছাড়িয়েছে, কারণ এর পেছনে ভালোবাসা জড়িয়ে আছে। যদি ডাক আসে, তবে শুধু এই সামান্য জিনিস নয়, আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করব না। সংহতির এই মিছিলে উঠে আসছে বিপ্লবের ডাক ও ত্যাগের শপথ। স্লোগানে মুখরিত চারপাশ যেন জানান দিচ্ছে, মানবিকতার কোনো ভৌগোলিক সীমানার বন্দী থাকে না। কেবল অর্থ নয়, বরং নিজের শ্রেষ্ঠ সম্পদ দিয়েও এই ত্রাণ তহবিলে যোগ দিচ্ছেন লাদাখবাসী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। গাজায় থামছেই না নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় রোববার উপত্যকাটির জাফা স্ট্রিট এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। গেল সপ্তাহে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে হামাস প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় নিরস্ত্রীকরণ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র জানান, ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, অস্ত্রের বিষয়টি জোর করে তোলার চেষ্টা গ্রহণযোগ্য নয়। গেল বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেই হামাস ও ইসরায়েল একে অপরকে চুক্তি ভঙ্গের জন্য দোষারোপ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 700 মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, একই সময়ে তাদের 4 সেনা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি প্রায় 1200 মানুষ নিহত হন। এরপর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। দীর্ঘ এই সংঘাতে দুর্ভিক্ষ, ধ্বংস আর বাস্তুচ্যুত হওয়ার ঘটনা গাজাকে মানবিক সংকটে ফেলেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শাহর সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় রোববার ইউক্রেনের ড্রোন বাহিনী রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলের নুরসি তেল শোধনাগারে হামলা চালায়। পাশাপাশি বাল্টিক সাগরের প্রিমোর্স্ক বন্দরেও হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি আয় কমাতে এই ধরনের আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ।
তবে লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের 19টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ বাহিনী। প্রথমে পাইপলাইনে ক্ষতির কথা বলা হলেও পরে তা অস্বীকার করে মস্কো। তবে একটি জ্বালানি ট্যাঙ্কে শার্পনেলের আঘাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনা স্বীকার করেছে দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে এবং মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এই হামলাগুলো আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে বলেও মত তাদের। এদিকে মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। দেশ দুটি নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদারে ইউক্রেন তার কৃষিপণ্য সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মোদি মমতার বাগযুদ্ধে পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচারণা। ক্ষমতায় গেলে তৃণমূলকে ছাড় দেবে না বিজেপি, মোদির পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নির্বাচনী স্বচ্ছতার নামে নতুন করে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তার ভোটার তালিকা সংগ্রহ, নাগরিকত্ব যাচাই এবং সম্ভাব্য অনাগরিক ভোটার খোঁজার উদ্যোগ ঘিরে বিতর্কও বাড়ছে। সমালোচকদের আশঙ্কা, এই প্রক্রিয়া ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দেওয়া হতে পারে। 2026-এর মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নতুন করে আস্থা সংকট তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে। নির্বাচনী জালিয়াতি ঠেকানোর অজুহাতে নতুন নির্বাহী আদেশ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মধ্যে একটি চুক্তির মাধ্যমে রাজ্যগুলোর ভোটার তালিকা যাচাই করা হবে নাগরিকত্ব ডাটাবেজ দিয়ে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত সেফ প্রোগ্রামটি আগেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে। তবু প্রশাসন বলছে এটি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি। রাজ্যগুলোর উপর চাপ বাড়াতে নতুন কৌশলও বিবেচনায় নিয়েছে প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি অনুদানের সঙ্গে ভোটার তালিকা শেয়ার করার শর্ত জুড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ডেটা শেয়ার না করলে বড় অঙ্কের ফান্ড হারাতে পারে রাজ্যগুলো। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হয়নি, তবু এতে ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। একই সঙ্গে ভোটার ডেটা বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে নতুনভাবে নিযুক্ত প্রসিকিউটরদের। তাদের কাজ হবে ভোটার তালিকায় সম্ভাব্য অনাগরিক শনাক্ত করা। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ডেটা বিশ্লেষণ সহজেই ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করে। ভুল পদ্ধতিতে বিশ্লেষণ করলে বৈধ নাগরিকদেরও অনাগরিক হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ থাকে, যা ভোটাধিকার হরণ করতে পারে। সমালোচকদের মতে এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা আশঙ্কা করছেন কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা নিয়ন্ত্রণের চেষ্টা সংবিধান বিরোধী এবং এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে এই পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র মার্কিন নাগরিকদের ভোট নিশ্চিত করা হবে। তবে এর মধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারণার প্রথম দিনেই তৃণমূলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এলে তৃণমূলকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ইস্যুতে মোদীর পদত্যাগ করা উচিত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কোচবিহারের পবিত্র ভূমিতে মোদিজিকে সুস্বাগতম। 2021 সালে বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও দলীয় প্রার্থীদের হয়ে কোচবিহারের রাসমেলা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুই দফাতেই বিজেপি রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের লড়াইয়ে সফল হতে পারেনি। সেই বাস্তবতা সামনে রেখেই এবারও রাসমেলা মাঠ থেকেই দলের 294 জন প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। 2021 সালে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ বিজেপিকে বেশি সমর্থন দিয়েছিল। এবারও সেই উত্তরবঙ্গকেই ঘাঁটি করে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়লেন মোদী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের জঙ্গলরাজ কায়েম করা সন্ত্রাসীদের একে একে ধরা হবে। टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি পাল্টা আক্রমণ করেছেন। মুর্শিদাবাদে নির্বাচনী সভা থেকে মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচন কমিশন বেছে বেছে নাম বাদ দিচ্ছে। 2024 সালে যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরই নাম যদি বাদ দেওয়া হয় তাহলে আপনারও পদত্যাগ করা উচিত। শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার নিজের কেন্দ্রেও যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। তা সত্ত্বেও জেনে রাখুন, ঘেচু করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2021 সালের চেয়েও এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ও তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিজেপি যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায়। এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যদিও অনেকের মতে মমতা ম্যাজিকই এখনো তৃণমূলের শেষ ভরসা। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, স্বজন পোষণের অভিযোগ রয়েছে, আরও বিভিন্ন অভিযোগ রয়েছে, কিন্তু এই কোথাও গিয়ে মানুষ ভোট কাটাকাটি এবং মমতা ম্যাজিক, মমতাদি রয়েছেন, এইটা যতদিন থাকবে ততদিন তৃণমূলের ভোট ব্যাংকটা থাকবে। কমিশন যে রোলটা প্লে করছে এটা তো অমানবিক, এবং এটা যদি সত্যি কথা আপনি আমার জিজ্ঞেস করেন, এটা একেবারেই হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। 2021 সালে 215টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পেলেও তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 4.5%। যদিও বিজেপি সেইবার 77টি আসনে জয় পেয়েছিল। এবার বিজেপি 170 আসনের লক্ষ্য নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে সেই 4.5% ভোটের ব্যবধান কমাতে চাইছে। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে মমতার ভোট ব্যাংক বলে পরিচিত সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে বিজেপি সেই ব্যবধান পূরণের চেষ্টা করছে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে উল্টে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 মে পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে তার কাছে। পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো নির্বাচনী রাজনৈতিক উপাখ্যান, সম্ভবতই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেই উপাখ্যানের যতগুলো অনুষঙ্গ, সেই সবগুলো অনুষঙ্গই পাওয়া যায়। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে দুর্নীতি, উন্নয়ন, স্বজন পোষণ যেমন অভিযোগ করে, এবং একই সঙ্গে বরাবরই যে শাসক দল থাকে বিরোধী নির্বাচন কমিশনকে সামনে রেখেও আমরা দেখেছি যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। যদি আমি শেষ 12 ঘন্টার রাজনৈতিক ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমরা জানি যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পশ্চিমবঙ্গে আপনি জানেন যে 2 দফায় নির্বাচন হবে, 23 এবং 29 এপ্রিল চলতি মাসে। আজ 6 তারিখ মনোনয়নপত্র জমা ইতিমধ্যেই সমস্ত বিকেল 4টে পর্যন্ত সেই সময় ইতিমধ্যেই কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে আমরা জানি যে ভোটার তালিকা ইস্যু, যেটি নির্বাচন ঘোষণার আগে আমরা দেখেছি যে ভোটার তালিকার যে নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর, সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক শিবির রয়েছে তাদের কিন্তু যৌক্তিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে বলা হচ্ছে যে প্রায় 70 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, সুতরাং সেটি নিয়ে একটি চাপানোতর চলছে। অন্যদিকে যেটি নির্বাচন কমিশনের দায়িত্ব, যে প্রশাসনিক তৎপরতা, আপনারা জানেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোট হচ্ছে তা নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও অবিজেপি রাজ্য কেরল এবং তামিলনাড়ুতেও ভোট হচ্ছে বিজেপি শাসিত আসাম এবং কেন্দ্রীয় শাসিত পদুচেরিতে। সুতরাং এই বাকি 4টি রাজ্যেতেও ভোট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ুকে ঘিরে কিন্তু অতি সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনের সক্রিয়তা এতটাই যে গত 24 ঘন্টায় প্রায় 650 কোটি টাকার অবৈধ মালামাল, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নগদ টাকা, মাদকদ্রব্য কিংবা উপঢৌকন হিসেবে, সেই উপঢৌকনের 650 কোটি টাকার অর্ধেকেরও বেশি কিন্তু উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আমি শুরুতে যেটা বলছি, উপন্যাসের 3য় খণ্ডে তৎপরতায় গত 24 ঘন্টায় প্রায় 150
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়েছে, ভিডিও বদলি হয়েছে প্রায় 84 জন। তো সব মিলিয়ে নির্বাচনী যে আবহ, রাজনৈতিক দলগুলো, প্রশাসনিক তৎপরতা সব মিলে কিন্তু ছবিটা এখন সবার সামনে পরিষ্কার হচ্ছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সংশ্লিষ্ট আমার কাছে থাকা সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভারতের হিমাচল প্রদেশের সোঝা এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গাড়িটিতে 2 শিশুসহ মোট 22 যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী। বাকি 18 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। চাঁদের প্রভাব বলয়ে প্রবেশ করেছে নাসার ওরিয়ন মহাকাশযান। মিশনের 4 দিন 6 ঘন্টা পর মহাকাশযানটির ওই অঞ্চলে প্রবেশ আর্টেমিস 2 মিশনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে দিয়ে 1972 সালের অ্যাপোলো প্রোগ্রামের পর প্রথমবারের মতো মানুষ আবার চাঁদের এত কাছে পৌঁছালো। এবারের মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ চাঁদের অদৃশ্য অংশ ঘুরে দেখা। প্রায় 6 ঘন্টার এই ফ্লাইবাইয়ের সময় নভোচারীরা খালি চোখে ও ক্যামেরায় চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবেন। এই মিশনের তথ্যই ভবিষ্যতে চাঁদে অবতরণ পরিকল্পনা ভিত্তি তৈরি করবে। জাপানে এখন পুরোদমে চলছে বসন্তকাল, আর এই সময়টাতে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। টোকিওর বিভিন্ন পার্ক জুড়ে ফুটে উঠেছে সাকুরা, টিউলিপ ও নেমোফিলা ফুল। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার পর্যটক। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর পার্কগুলোতে বসন্তের রং যেন এক জীবন্ত ক্যানভাস রূপে ধরা দিয়েছে। সাকুরার গোলাপি আভা, টিউলিপের লাল হলুদ উজ্জ্বল রং আর নেমোফিলার নীল ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে সকাল থেকে ভিড় করেন হাজার হাজার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে দেখছেন, আবার কেউ পরিবার বন্ধুদের সঙ্গে গাছের নিচে বসে সময় কাটাচ্ছেন। এই মিলন মেলায় জাপানের ঐতিহ্যবাহী হানামি সংস্কৃতির বাস্তব প্রতিচ্ছবি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই স্থানগুলো বদলে যায় নতুন এক রূপে। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে গাছপালা ও পার্কের চারপাশ। তৈরি হয় উৎসব মুখর আবহ। সারি সারি জাপানিজ ঐতিহ্যবাহী খাবারের স্টল, যেখানে তাকোয়াকি, ইয়াকিতরি সহ নানা স্ট্রিট ফুড নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। কর্মব্যস্ত দিনের শেষে মানুষ এখানে এসে পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং উপভোগ করছেন বসন্তের এই বিশেষ আয়োজন। অ্যাজ ইউজুয়াল এখন তো সাকুরা টাইম, সো যেহেতু স্প্রিং স্টার্ট হয়েছে, আমি অফিস শেষ করে জাস্ট বিকালে আমার ওয়াইফকে নিয়ে আসলাম ঘুরতে। কোথাও চলছে ওপেন কনসার্ট, যেখানে স্থানীয় শিল্পীদের লাইভ পারফরমেন্সে মুখর হয়ে উঠেছে পরিবেশ। আবার কোথাও দর্শনার্থীদের আনন্দঘন আড্ডা। নদীর তীর কিংবা পার্কের খোলা জায়গাগুলো যেন হয়ে উঠেছে এক একটি মিলন মেলা। আলোকসজ্জা, সঙ্গীত আর ফুলের সৌন্দর্যের সমন্বয়ে টোকিওর বসন্ত যেন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। বসন্তের নরম হাওয়ায় যেন গোলাপি স্বপ্নের চাদরে মোড়ানো টোকিও, আর সেই স্বপ্নের সবচেয়ে রঙিন অধ্যায় ফুটে উঠেছে টোকিওর উয়েনোর সাকুরা গাছে, যা দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। জাপানের উয়েনো পার্ক থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। শিল্প সাহিত্য নগরী প্যারিসে এখন বসন্তের ছোঁয়া। চেরি ফুল আর নানা রঙের টিউলিপের রঙের আভায় ছেয়ে গেছে চারপাশ। প্রকৃতিতে যেন জেগে উঠেছে প্রাণের নবজাগরণ। এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শহরের বাগানগুলোতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে এখন বসন্তের মায়াবী ঋতু। শীতের দূষরতা পেরিয়ে চারপাশ জেগে উঠেছে রং আর সুবাসে। ফুলে ফুলে সেজেছে প্রকৃতি, এজন্য এক জীবন্ত চিত্রপট। যদিও এ সময়টায় হালকা উষ্ণতার প্রত্যাশা থাকে, তবুও প্রকৃতি দেখাচ্ছে তার চিরচেনা বৈচিত্র্য। কখনো জলমলে রোদ, আবার হঠাৎ বৃষ্টি, কখনো উষ্ণতা, আবার মুহূর্তেই শীতল হাওয়া। এই বৈপরীত্যেই বসন্তের আলাদা সৌন্দর্য। প্যারিসের বাগানগুলোতে রঙের উৎসব। হালকা গোলাপি আর সাদা চেরি ফুলের কোমল সৌন্দর্যের পাশে নজর কাটছে নানা রঙের টিউলিপ। প্রকৃতি প্রেমীরাও মুগ্ধ হয়ে উপভোগ করছেন বসন্তের সৌন্দর্য। প্রকৃতি বসন্ত আসার আগেই নানান রঙে সজ্জিত হয়ে ওঠে। যেখানে গাছে একটা পাতাও থাকে না শীতকালে, বসন্ত আসার আগেই বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে পৃথিবী। সেই
দৃশ্য দেখার জন্যই পার্কে পার্কে মিছিল চলে মানুষের। কবি সাহিত্যিকরা বলছেন বসন্তের এই সৌন্দর্য শুধু চোখে নয় মনেও ছুঁয়ে যায়, জীবনের ক্লান্তি বলে আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এত সুন্দর একটি পরিবেশ, বসন্তরাজ, আমাদের ঋতুরাজ বসন্তের মধ্যে যে এত সুন্দর ফুল পাখি গান প্রকৃতি, এত ভালো লাগা, মনের আনন্দে শুধু এগুলো উপভোগ করা। স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ফুলের বাগানে ভিড় করছেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও। প্যারিস শিল্প আর সাহিত্যের শহর, বসন্তের জন্য নতুন করে প্রাণ ফিরে পায়। চেরি আর টিউলিপের রঙিন ছোঁয়ায় শহরের বাগানগুলো এখন ভরে উঠেছে, যার সৌন্দর্য উপভোগ করতে এখন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বসন্তের এই রঙিন আবহ সবার মন থেকে বিষাদ দূর করুক, এটাই প্রত্যাশা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের তেল আবিব ও হাইফা, ইরানের ভয়াবহ হামলা, নিহত 4, তেহরানে মার্কিন আক্রমণ অব্যাহত, হরমুজ প্রণালী খুলে দিতে আরও একদিন সময় দিলেন ট্রাম্প। গাজায় আবারও দখলদার বাহিনীর হামলা, 4 ফিলিস্তিনি নিহত। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত না মানলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানালো হামাস। এবং মোদি মমতার বাগযুদ্ধে পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচারণা। ক্ষমতায় গেলে তৃণমূলকে ছাড় দেবে না বিজেপি, মোদির পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামে। ইনান, আপনাকে ধন্যবাদ। বিকাল 5টার সময় সংবাদ দিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।